আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আর সবার প্রস্তুতিও আলহামদুলিল্লাহ খুব ভালো। হাতে আমাদের মাত্র একটি মাস সময় আছে। তার মানে আজকে আমরা যে কথাগুলো বলবো 19 মে। তো তোমাদের অনেকেরই আজকে প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হয়ে গেছে। তো আগামী 1 মাস পর আমাদের কাঙ্ক্ষিত সেই 10 বছরের একটা বোর্ড এক্সাম। তোমরা ইতিপূর্বে পিএসসি এবং জিএসসি এক্সাম দিয়েছো, আর আজকে বলতে গেলে আগামী 1 মাস পর এসএসসি এক্সামে বসবা। এসএসসি এক্সামের রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই রেজাল্টের উপর ডিপেন্ড করে তোমার মন মানসিকতা তৈরি হবে। যদি রেজাল্ট তুমি ভালো করতে পারো তাহলে দেখবা যে এইচএসসি রেজাল্টটাও আলটিমেটলি ভালো হবে। তার কারণ হচ্ছে যখন তোমার এসএসসি রেজাল্টটা তোমাকে সাপোর্ট দিবে তখন তোমার আলটিমেটলি এইচএসসি রেজাল্টটাও তোমাকে সাপোর্ট দিবে। তো এসএসসি রেজাল্ট যদি কোনো ক্রমে খারাপ হয়ে যায় সেটার একটা ইম্প্যাক্ট পড়ে এইচএসসি তে। তখন তোমার পড়াশোনা হয়তো মনোবল থাকবে না, বা পড়াশোনাকে অনেকটা হার্ড মনে হবে, বা বেসিক্যালি দেখা যাবে পড়াশোনা করতে মন চাইবে না, এই বিষয়গুলো। আর যদি এসএসসি তে তোমার রেজাল্টটা ভালো হয় তাহলে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন সবার কাছে তোমার গ্রহণযোগ্যতা একটু বেশি থাকবে, তোমার পড়াশোনার মানটা বৃদ্ধি পাবে, তোমার মধ্যে একটা কিউরিওসিটি কাজ করবে যে এইচএসসি তো আমাকে ভালো করতে হবে। এই যে বিষয়গুলো, এটার গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এসএসসি পরীক্ষাটা আমাদেরকে ভালো করতে হবে। এখন ভালোর আসলে স্পেসিফিক কোনো সংজ্ঞা নেই। ভালো বলতে ভালোকেও বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। তুমি 4.5 পাও তাও ভালো রেজাল্ট, জিপিএ 5 পাও তাও ভালো রেজাল্ট, গোল্ডেন এ প্লাস পাও তাও ভালো রেজাল্ট। তবে তোমাকে যে কাজটা করতে হবে একটা পরিকল্পনা মেক করতে হবে, আর তোমাকে নিয়মানুবর্তিতা ফলো করতে হবে, অর্থাৎ একটা ধারাবাহিকতা ফলো করতে হবে এবং তোমার নিয়মানুবর্তিতা ফলো করতে হবে। এখন যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের লাইফের মেইন উদ্দেশ্যটা কি, অ্যাকচুয়ালি আমরা এই যে পড়াশোনা করছি সেটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের পক্ষে কখনোই পড়াশোনা থেকে ভালো কোনো আউটপুট আসবে না। আমাদের এই পড়াশোনা করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে বয়সের একটা যথার্থ ব্যবহার করা। অর্থাৎ দেখো, আমরা পড়াশোনা করতে করতে কিন্তু আমাদের 25 বছর 26 বছর লেগে যায়। তো এই জন্য বলবো যে পড়াশোনাটা হচ্ছে বয়সের একটা যথার্থ ব্যবহার নিশ্চিত করা, এরপরে হচ্ছে জ্ঞান অর্জন করা, আর আলটিমেট অবজেক্ট হচ্ছে দিন শেষে টাকা উপার্জন করা। প্রত্যেকটা জিনিসের পিছনে কিন্তু টাকা উপার্জন করার বিষয়টা ফুটে ওঠে। তো তুমি যদি আজকে এসএসসি তে ভালো একটা ফলাফল করো, যখন তুমি জবে ঢুকবা বা জবে ইন করবা সার্কুলারে লেখা থাকবে যে এসএসসি, এইচএসসি, তারপর হচ্ছে গ্রাজুয়েশন মানে যেটা অনার্স বলে, এই তিনটির মধ্যে তোমাকে 2টা ফার্স্ট ক্লাস পেতে হবে। অর্থাৎ বুঝতেই পারতেছো যে ভালো একটা রেজাল্ট তোমার এখানে দরকার। যদি এসএসসি তে ভালো করো, এইচএসসি তে ভালো করো, অনার্স একটু খারাপ হলো কোনো প্রবলেম হবে না, কিন্তু এসএসসি তে খারাপ করলে তুমি এইচএসসি অনার্সে ভালো করার নিশ্চয়তা কিন্তু কমে যাবে। অর্থাৎ তোমাকে যে কাজটা করতে হবে ভালো করতে হবে, ভালোর ছাড়া কোনো উপায় নেই। ওকে, এখন আসি এই 1 মাস আমরা কিভাবে পড়াশোনা করব আর কিভাবে পড়াশোনা করলে আমাদের ভালো একটা রেজাল্ট আসবে। আমার একটু ঠান্ডা কাশি, আর এই গরমের সময় আমার বেসিক্যালি ঠান্ডাটা লেগেই থাকে, তো যার কারণে আসলে তোমাদের মাঝে মধ্যে একটু ডিস্টার্ব ফিল হতে পারে, তার জন্য আমি দুঃখিত। তো এই 1 মাস আমরা কিভাবে পড়াশোনা করব? আমাদের এই 1 মাসের মধ্যে আমাদের প্রস্তুতিমূলক পরীক্ষা আছে। অনেকের হয়তো মে মাস পুরোটাই প্রস্তুতিমূলক পরীক্ষা থাকবে, তার মানে 1 মাস বলাটা ভুল হবে। তো এখান দিয়ে যদি আমি প্রায় মে মাস বাদ দিয়ে আমাদের হাতে আগামী যে মাসের মানে জুন মাসের
প্রায় সময় থাকবে কতদিন? 19 দিন সময় থাকবে। এই 19 দিনের মধ্যে আমাদের যে কাজটা করতে হবে, 19 দিনের মধ্যে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে 14 দিন পড়াশোনা করতে হবে ভালোভাবে, আর 5টা দিন আমাকে অন্য সাবজেক্ট পড়াশোনা করতে হবে। কিভাবে? এই 1 থেকে 14 তারিখ পর্যন্ত আমরা বাংলা বাদে, অর্থাৎ এই 5 দিন শুধুমাত্র আমরা কি পড়ব? বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, অর্থাৎ 15, 16, 17, 18, সরি 14, 15, 16, 17, 18, এই 5টা দিন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র খুব ভালোভাবে পড়ব। এখানে 19 তারিখে পরীক্ষা ঠিক আছে, কিন্তু সকালে একটু সময় পাবা, ওই জিনিসটা নিয়েই আমি টোটাল 19 দিন কাউন্ট করছি। 5 দিন শুধু বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র পড়বা, কোনো কিছু পড়বা না। তাহলে আলটিমেটলি বাংলায় কিন্তু তোমার একটা ভালো রেজাল্ট চলে আসবে, অন্তত এ কিন্তু থাকবে যখন তুমি টানা 5 দিন পড়তেছো। এখন বাংলা তোমার আর পড়ার কোনো প্রয়োজন নাই। প্রস্তুতিমূলক পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে বাংলাটা আপাতত গুছিয়ে রাখো, বাংলাটা শুধু পরীক্ষার আগে পড়ার চেষ্টা করবা। এরপর তুমি যে কাজগুলো করবা, প্রতিদিন কতটুকু পড়বা সেটা ডিপেন্ড করে তোমার উপর, যে তুমি কতটুকু পড়লে ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবা। তোমার যদি ভালো লাগে তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তুমি বিভিন্ন কাজ করার পাশাপাশি পড়তে পারো। অর্থাৎ তুমি চাইলে কি করতে পারো, যে সকালে পড়তে পারো কিছুক্ষণ, দুপুরে, বিকালে, মানে যেটুকু সময় হোক, যেখানেই যাও না কেন, হাতে যাতে তোমার একটা পড়াশোনার স্কোপ থাকে। আর তুমি এখন মানে ধরো একেবারে ফ্রি, তোমার আসলে এই সময়টা যেটা করতে হবে সেটা হচ্ছে একেবারে প্রপার ব্যবহার করতে হবে, সঠিক ব্যবহার করতে হবে। সো তোমাকে 8 থেকে 9 ঘন্টা এভাবে বলবো না, তুমি যতটুকু বেশি পড়তে পারো, 10 ঘন্টা পারলে 10 ঘন্টা পড়ো, ঘুমটা ঠিক রেখে, খাবারটা ঠিক রেখে বাকি সময় শুধুই পড়াশোনা করো। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এই বিষয়গুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবা, অর্থাৎ খুব কম সময় দিবা। আর যদিও দাও, ইম্পর্টেন্সের জন্য আধা ঘন্টা, এর বেশি সময় এখানে দিবা না। তো তোমার ভালো রেজাল্ট করার জন্য বাংলা লাস্ট একেবারে পরীক্ষার আগের 5 দিন পড়বা, এনাফ। এখন আসি তাহলে প্রস্তুতিমূলক পরীক্ষা শেষ হলে কিভাবে পড়ব। যারা সায়েন্স বা কমার্স বা আর্টসে আসো তাদের টার্গেট থাকবে যে গ্রুপ ভিত্তিক 3টা এবং অপশনাল মিলিয়ে এই 4টা সাবজেক্টে যাতে আমার A+ থাকে। অর্থাৎ যারা কমার্সে আসো, কমার্সের জন্য হিসাব বিজ্ঞান, তারপর হচ্ছে ফিন্যান্স, তারপর হচ্ছে উদ্যোগ, তারপর হচ্ছে কৃষি বা গার্হস্থ্য। অর্থাৎ এই 4টা সাবজেক্ট কমার্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা রাখবা এই 4টাতে কি A+ রাখার জন্য। তাহলে তুমি দেখো বাংলায় যদি তোমার A আসে আর এই 4টা সাবজেক্টে যদি A+ রাখতে পারো, অর্থাৎ তুমি একদিন হিসাব বিজ্ঞান করো ভালোভাবে, 2 ঘন্টা সময় নিয়ে করো, বেশি পড়ার নাই। আর একদিন ফিন্যান্স করো 2 ঘন্টা নিয়ে করো, উদ্যোগ করো 2 ঘন্টা, কৃষি করো 2 ঘন্টা। তাহলে তুমি একদিন যদি 2 ঘন্টা করে এই জিনিসগুলো পড়ো, আমি আশা করি খুব দ্রুত শেষ হয়ে যাবে, কারণ সিলেবাস খুবই ছোট। আর আমি যে সাজেশন দিয়েছি সেই সাজেশনের বাইরে আশা করছি কোনো ধরনের প্রশ্ন হবে না। আর যদিও হয় সেটা তোমরা আমার সাজেশন থেকে কমন পাওয়ার পরও অন্য প্রশ্নগুলো থাকবে। হিসাব বিজ্ঞান আমার সাজেশন থেকে যে অধ্যায়গুলো পড়তে বলেছে সেগুলো পারবা, ফিন্যান্স পারবা, উদ্যোগ পারবা, কৃষিও পারবা। তো এখন এইগুলোর উপর আমি বলেছি যে কৃষিটা আমি এখনো শিওর না, বা আমি দিতে পারবো কিনা, সময়ের অভাবে নাও দিতে পারি। তবে আগে হিসাব বিজ্ঞান, ফিন্যান্স এবং ব্যবসা উদ্যোগ ও গণিতটা দেওয়ার পরে চিন্তা করবো। তো এখানে তোমাদের কিন্তু 5টা সাবজেক্ট নিয়ে আমি টোটালি আলোচনা করেছি যে কিভাবে আমাকে GPA 5টা ধরে রাখতে হবে।
আর এই হচ্ছে বাংলায় সর্বোচ্চ হয়তো এ পেতে পারো। বাংলায় সর্বোচ্চ যদি ভালো পড়াশোনা করতে হয় তাহলে দুইটা সেগমেন্টে ভালো পড়াশোনা করতে হবে। একটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের অবজেক্টিভে ফুল মার্কস অ্যাচিভ করতে হবে, আরেকটা হচ্ছে বাংলা প্রথম পত্রের রিটেনটা ভালো করতে হবে। এই হচ্ছে দুইটা সেট যদি ভালো করি তাহলে এ প্লাস থাকবে, আর যদি সবগুলো এভারেজে রাখি তাহলে আমার এ চলে আসবে। এখন হয়তো বলা যেতে পারে এ তাহলে কত মার্কসের? এ হচ্ছে এ পাওয়ার জন্য তোমাকে পেতে হবে 78, অর্থাৎ 110 থেকে তোমাকে টোটাল 78 নম্বর বা তার বেশি পেতে হবে যদি তুমি এ পেতে চাও। এখন আমাদের হাতে যে সাবজেক্টগুলো বাকি থাকে, এটা তো কমার্সের জন্য বললাম হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, উদ্যোগ, কৃষি, গার্হস্থ্য। এখন যারা সায়েন্সে আসো, সায়েন্সের যেই ইয়াগুলো প্রত্যেকজনই আমাকে একটা প্রশ্ন করে, স্যার মিক্স কোশ্চেন আসবে কি, মিক্স কোশ্চেন আসবে কি? দেখো 2020 সাল থেকে আগের বছর প্রশ্নগুলো কিন্তু মিক্স হয়েছে। তার কারণ হচ্ছে তোমাদের বইয়ের চ্যাপ্টার প্রায় 12টা 13টা এরকম চ্যাপ্টার থাকে, তো 8টা প্রশ্ন করতে গেলে তখন মিক্স ছাড়া উপায় হয় না। তো একটা জিনিস অন্তত ক্লিয়ার যে 2020 সালের আগের বছরগুলোতে মিক্স কোশ্চেন ছিল, কিন্তু তোমরা 2021 সালের কোশ্চেনটা দেখো। আমি যদি রসায়নের কথা বলি, সেখানে জীববাষ্য থেকে 3টা প্রশ্ন আসছে, মিক্স কোশ্চেন তো করার কথাই নেই। তারপর আরো একটা চ্যাপ্টার থেকে 3টা আসছে, আরো একটা চ্যাপ্টার থেকে একটা, আর একটা চ্যাপ্টার থেকে একটা, 4টা চ্যাপ্টার ছিল, 4টা চ্যাপ্টার থেকে 3টা 3টা একটা একটা এইভাবে আসছে। বা দেখা গেছে এখানে যদি কেউ 3টা পড়ছে তাও কিন্তু কমন চলে আসছে। তো এখানে তোমাদের 8টা চ্যাপ্টার আছে, আমি সবাইকে বলেছিলাম যে 3টা চ্যাপ্টার অন্তত ভালোভাবে পড়ার জন্য। তো 3টা চ্যাপ্টার যদি তোমরা ভালোভাবে পড়ো, অন্তত এনশিওর রাখো কিভাবে এ প্লাস আসবে সেটা আমি বলে দিচ্ছি। হয়তো অনেকে বলবা যে এ প্লাস আমরা কিভাবে পাবো 3টা চ্যাপ্টার যদি কমপ্লিট করি। আচ্ছা, তার জন্য তুমি 3টা চ্যাপ্টার যদি কমপ্লিট করো, আমি প্র্যাকটিক্যালটাকে কনভার্ট না করে আগে 10 ধরে রাখলাম, কারণ 55 নাম্বারই তোমাদেরকে হিসাব করলাম। প্র্যাকটিক্যালে তোমাদেরকে 25-এ 25 দিব। প্র্যাকটিক্যালের বিষয়টা হচ্ছে আগে তোমার 45 নম্বরকে 75 কনভার্ট করবে, আর বাকি যে 25 থাকবে সেটা প্র্যাকটিক্যালি দিয়ে দিবে। তো আমি প্র্যাকটিক্যালি তোমাদের যদি 10 রাখি, এমসিকিউ তে যদি 10 রাখি, যে 3টা চ্যাপ্টার পড়বা সেই 3টা চ্যাপ্টারের জন্য 10 10 20 20 পাবা। এখন আমাকে যদি এ প্লাস পেতে হয় তাহলে আমাকে কিন্তু 24 পেতে হবে, 24 পেতে হবে। এখন যে বিষয়টা আসি সেটা হচ্ছে 3টা সৃজনশীল যখন লিখবো, সায়েন্সের সৃজনশীল, তোমাকে একটা সৃজনশীল ভালোভাবে লিখতে হবে। ধরো একটা সৃজনশীল তুমি 10 পাইছো, আরেকটা সৃজনশীল তুমি মিডিয়াম লিখো, মিডিয়াম ধরো, মিডিয়াম লিখলে তুমি 8 পাবা। তা আরেকটা সৃজনশীল তোমার একটু খারাপ হয়েছে, তাহলে কত হলো এভারেজে, কত 24। তাহলে এখন হিসাব করে দেখো তোমার 44 আসতেছে কি না। তার মানে আমি যেটা বুঝাচ্ছি, তোমার এমসিকিউ হয়তো ফুল কমন পাবা না, 10টা অন্তত কমন পাবা। যদি নেগেটিভ মার্কিং যেহেতু নাই, 15টাই দাগাবা। সৃজনশীলে 24 পাবা আর 44। তো এই জন্য বলবো যারা সায়েন্সে পড়ো তারা 4টা চ্যাপ্টার একটু ভালো করে পড়বা, অন্তত 4টা চ্যাপ্টার। যদি তোমাদের ক্যাপাবল থাকে, ভালো বুঝো, ভালো পড়াশোনা করো এবং জিপিএ 5 পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমি বলবো 4টা করে চ্যাপ্টার তোমরা পড়ো। যেরকম লাস্টের 4টা চ্যাপ্টার গুলো তুমি প্রত্যেকটা অধ্যায় পড়তে পারো। সেটা হচ্ছে উচ্চতর গণিত বাদে বলতেছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির কথা, ওইখানে ওগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। বা আমার সাজেশনে যেগুলো বলেছি তার সাথে তুমি যে কোনো একটা চ্যাপ্টার অ্যাড করে পড়ো, তাহলে এমসিকিউতে কিন্তু তোমার আর রিস্ক থাকবে না। এমসিকিউতে ভালো একটা মার্কস পাবা, আর ক্রিয়েটিভে তো বললাম যেভাবে মার্কস আসার কথা সেভাবে আসবে। অ্যাটলিস্ট তোমার কিন্তু এ প্লাস চলে আসবে। হায়ার ম্যাথটা যে যে চ্যাপ্টার বলেছি সেই চ্যাপ্টার গুলো কমপ্লিট করবা, তাহলেই হবে, ওইখানে এ প্লাস চলে আসবে। তাহলে বিজ্ঞান বিভাগের 4টা সাবজেক্টে আমি এ প্লাস বলে দিলাম। এখন আসি আর্টসের যে 4টা সাবজেক্ট নিয়ে, ইতিহাস, ভূগোল, পৌরনীতি, কারো অপশনাল অর্থনীতি আছে, কারো অপশনাল কৃষি আছে, গার্হস্থ্য আছে। যাই থাকুক না কেন, অনেকে বলেছে আপনি শুধু কঠিন কঠিন চ্যাপ্টার গুলো দিয়েছেন। তো কঠিন চ্যাপ্টার বড় না, মানে মূল যে বিষয়গুলো তোমাদের শিখতে হবে, আজও শিখতে হবে, কালকেও শিখতে হবে,
এই জন্য আমি ওই চ্যাপ্টারগুলো সিলেকশন করেছি। ওই চ্যাপ্টারগুলো পড়তেই হবে। এখন কিভাবে লিখলে ভালো একটা নম্বর আসবে এটা নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। তো তোমরা যারা ইতিহাস, ভূগোল, পৌরনীতি আছে এই তিনটা সাবজেক্টে কিভাবে লিখলে প্লাস আসবে এটা নিয়ে নেক্সট ক্লাসে ভিডিও আসবে। কিন্তু তোমাদের যেটা করতে হবে এই 4টা সাবজেক্ট অর্থাৎ অপশনাল যাতে 4টাতে এ প্লাস না ছুটে। এখন এই যখন আমার এই সাবজেক্টগুলো 5টা সাবজেক্ট কমপ্লিট হয়ে গেল, এখন আমার হাতে থাকে ইংলিশ আর হচ্ছে কি ম্যাথ। এখন ইংলিশ ফার্স্ট আর ইংলিশ সেকেন্ড। তো আমি যেটা ভাবি ইংলিশ ফার্স্ট আর ইংলিশ সেকেন্ড আছে 100 মার্কস। যাদের বেসিক ভালো, যারা খুব ভালো পারি তাদের কাছে প্লাস পাওয়াটা খুব ইজি হবে। বাট যাদের মোটামুটি বেসিক আছে তাদের জন্য এখানে এ ধরে রাখতে পারো, অর্থাৎ এইখানে 100-র মধ্যে 70 ধরে রাখতে পারো। আর ম্যাথের জন্য আজকেও বলতেছি, পরেও বলতেছি, কালকেও বলবো, পরিসংখ্যান 2টা দিতে পারবা, এটাই লাস্ট সুযোগ। এরপরে আর সুযোগ থাকবে না। 2021 সালে তো তোমার ম্যাথ এক্সাম হয়নি, 2022 সালে ম্যাথ এক্সাম হচ্ছে। এটাই তোমাদের জন্য সবচাইতে ভালো একটা অপরচুনিটি। পরিসংখ্যান 2টা দিবা, কমন পাবা। তারপর তোমার ধারা করতে পারো, ধারা থেকে একটা কমন পাবা সম্ভাবনা রাখি। ধারার সাথে যদি মনে হয় সেট ও ফাংশনটা করতে পারো, অন্তত রিস্কটা থাকবে না। সেট আর ফাংশন করো, সেট ফাংশন ধারা করো, একটা কমন, পরিসংখ্যান করো 2টা কমন। আর যদি মনে করো যে তুমি জ্যামিতি ভালো পারো তাহলে জ্যামিতি করো, সম্পাদ্যটা করো শুধুমাত্র। আর যদি মনে করো আমি জ্যামিতি ভালো না, বীজগণিত ভালো, তাহলে বীজগণিতের 3 নম্বর চ্যাপ্টারটা করো। তার মানে ম্যাথের জন্য আমি বলবো পরিসংখ্যানটা দেখো, এটা মিস দিবা না। সেট দেখো আর ধারা দেখো, অন্তত 3টা কমন। এরপর হচ্ছে তোমার যদি সম্পাদ্য ভালো পারো সম্পাদ্য নাও, অথবা বীজগণিতীয় রাশিটা করো। এটা করলে এনাফ, যে কোনো একটা করো। যারা জ্যামিতি ভালো জ্যামিতি করো, যারা বীজগণিতীয় রাশি ভালো রাশি করো। তাহলে যারা জ্যামিতি দিবা না তারা বীজগণিত থেকে 2টা দাও, পরিসংখ্যান 2টা দাও। যারা জ্যামিতি দিবা বীজগণিত একটা দাও, মানে জ্যামিতি একটা দাও, বীজগণিত একটা দাও, পরিসংখ্যান 2টা দাও। তো তোমার যদি এখানে 4টা সিকিউ তুমি ভালোভাবে লিখতে পারো, তোমার তো 40 এসে পড়ছে। এখন এমসিকিউ নিয়ে কি সমস্যা? যে চ্যাপ্টার গুলো করবা সেই চ্যাপ্টারে এমসিকিউ গুলো করো, তাহলে হবে। এই চ্যাপ্টার গুলো এমসিকিউ করলে অন্তত তুমি 10টা এমসিকিউ কমন পাবা। আর এই 10টা মানে 40 আর 10 কত? 50। এ প্লাস কিন্তু চলে আসছে। তার মানে আমার কথা হচ্ছে তোমাকে পড়াশোনার জন্য মনোবল তৈরি করতে হবে। কিভাবে তুমি পড়বা? বাংলাটা আপাতত যতটুকু পড়েছো বাদ দাও, বাংলা গুছিয়ে রাখো যে আমি বাংলা নাটক পড়বো। কেউ নাটক পড়বো বা উপন্যাস পড়বো, নাটক অথবা উপন্যাস একটা অন্তত পড়ো। উপন্যাসে অনেকগুলো ক্যারেক্টার মনে রাখা খুবই কঠিন, তুমি নাটকটা পড়ো। নাটক পড়লে 2টা দিতে পারতেছো। তারপর তুমি গদ্য থেকে বই পড়ো, তুমি শিক্ষা মনুষ্যত্ব পড়ো, সুভা পড়ো। তারপর তুমি কবিতা থেকে এসে পড়ো, কপোতাক্ষ নদ, বঙ্গবাণী, সেই দিন এই মাঠ। তারপর তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো। মানে অন্তত 4টা গদ্য, 4টা পদ্য আর কবিতা নাটকটা পড়ো। তাহলে আশা রাখি তুমি এখানেও 4টা কমন পাবা। আর 4টা সিকিউ ভালো করে লিখতে পারে অন্তত এভারেজ 8 করে আসবে, 4টা 32। এমসিকিউ যদি এ প্লাস পাওয়ার আশা থাকে তাহলে কিন্তু এমসিকিউতে তোমার 12-র উপরে পাইতে হবে। ঠিক আছে? তো বাংলাটা সেট করে রাখো, খাতায় লিখো কি কি পড়বা কি কি পড়বা না, সেই পড়াগুলো স্টার্ট করবা ঠিক 15, 16, 17, 18, 19 তারিখ সকাল পর্যন্ত। দ্যাটস এনাফ। আর ইংলিশটা রেগুলার তুমি 1 থেকে 2 ঘন্টা প্র্যাকটিস করো। ম্যাথটা তুমি রেগুলার 1 ঘন্টা প্র্যাকটিস করলে এনাফ, বেশি লাগবে না। কারণ পরিসংখ্যান করলে তোমার কমসে কম যদি পরিসংখ্যানটা ভালোভাবে প্র্যাকটিস করো 25 চলে আসবে। 55-র মধ্যে 25, 20 এমসিকিউ 20 সিকিউ 5 এমসিকিউ, তার মানে 25। আর যে পাস করার চিন্তা থাকলে এটাই এনাফ। আর যদি এ প্লাস পেতে চাও বাদ বাকি আর একটা বাড়াতে হবে। এটা 2 থেকে 2 ঘন্টা পড়বা। ম্যাথ 1 ঘন্টা 3 ঘন্টা। আর এইখানে হিসাব বিজ্ঞান যেদিন পড়বা সেদিন তুমি মনে করো উদ্যোগ পড়ো, যেদিন ফিন্যান্স পড়বা সেদিন কৃষি পড়ো। তার মানে 2 ঘন্টা আর 1 ঘন্টা 3 ঘন্টা।
3 ঘন্টা, আর হিসাব বিজ্ঞান হচ্ছে তোমার 1 ঘন্টা, আর উদ্যোগ হচ্ছে 1 ঘন্টা, 5 ঘন্টা। এই 5 ঘন্টা তুমি এখন রেগুলার পড়াশোনা করো কমপক্ষে। এরপরও যদি সময় থাকে তুমি অন্যান্য সাবজেক্ট গুলো দেখো। তেমনি ভাবে যারা আর্টসে আছো তারা ইতিহাস ভূগোল একদিন পড়ো, অর্থনীতি অর্থনীতি একদিন পড়ো, বা অপশনাল সাবজেক্ট যেটা সেটা একদিন পড়ো। আর সায়েন্সের যারা আছো তাদেরকে আমি যেটা বলবো, তোমরা আগে সেট করে নাও যে তুমি ফিজিক্স ভালো না কেমিস্ট্রি ভালো, বা না বায়োলজি ভালো, না হায়ার ম্যাথ ভালো। হায়ার ম্যাথটা তুমি ম্যাথের সাথে সাথে করে ফেলো রেগুলার। ফিজিক্স যদি ভালো থাকো তাহলে ফিজিক্সটা সময় কম দাও, যেটা তোমার কাছে হার্ড মনে হবে সেইটাই তুমি একটু বেশি সময় দিবা, যাতে তোমার এ প্লাসটা না ছুটে। তাহলে আমার সাজেশন থেকে আমি যেটা বলবো, অন্তত এখান থেকে একটা জিনিস শিওর, 5টা এ প্লাস তোমার আসতেছে ম্যাথে, কমার্সের 3টা সাবজেক্ট অপশনাল সহ 4টা, আর সায়েন্সের মানে গ্রুপ ভিত্তিক 4টা, ম্যাথ 5টা আসতেছে। আর দুইটা ডিপেন্ড করে তোমার জেএসসি রেজাল্টের উপর। আমি আগেই বলে দিচ্ছি, বা তুমি 5টা সাবজেক্ট আগে এ প্লাস রাখবা। বাংলা আর ইংরেজি ডিপেন্ড করবে জেএসসির উপর। জেএসসিতে যদি তোমার 3টাই এ প্লাস থাকে, আইসিটি, ধর্ম এবং হচ্ছে যারা বিজ্ঞান বিভাগে তাদের জন্য সমাজ, যারা আর্টস আর কমার্সের তাদের জন্য বিজ্ঞান, এই 3টা সাবজেক্ট যদি এ প্লাস থাকে তাহলে আর বাংলা ইংরেজি নিয়ে এত টেনশনের দরকার নেই, বাংলা ইংরেজিতে এ রাখলেই হবে। আর যদি তোমার দেখা যায় যে ওইখানটাতে 3টা সাবজেক্টে তোমার এ আসছে, তখন কিন্তু বাংলা ইংরেজিতে এ প্লাস পেতে হবে যদি জিপিএ 5 পেতে চাও। তার মানে আগে সেট করো 5টা সাবজেক্টে আমাকে এ প্লাস পেতেই হবে। তারপরে সেট করো বাংলা বা ইংরেজি আমি কিভাবে জেএসসির উপর ডিপেন্ড করে আগাবো। জেএসসিতে এ প্লাস থাকলে বাংলা ইংরেজি একটু প্রেসার কম দাও, আর যদি জেএসসিতে তোমার যদি এ প্লাস না থাকে তাহলে বাংলা ইংরেজিতে চেষ্টা করো যাতে এ প্লাস আসার জন্য। আর যাদের জেএসসিতে 3টাই তোমার এ প্লাস আছে, এখানেও 5টা সাবজেক্ট এ প্লাস আসবে, এবং বাংলা এবং ইংরেজিতে ক্যাপাবল আছে এ প্লাস পাওয়ার, তারা কিন্তু গোল্ডেন পাবা, গোল্ডেন পেয়ে যাবা। এই যে এতক্ষণ আলোচনা করলাম, এই আলোচনাগুলো হচ্ছে তোমাদের ভালো ফলাফল করার জন্য। এখন ভালো ফলাফল মোটিভেশনাল স্পিচ দেওয়ার মতো আমার ইচ্ছা নাই, কারণ তুমি নিজেই একজন নিজের জন্য মোটিভেশন ক্রিয়েট করবা। কারণ নিজেকে নিজে প্রশ্ন করো যে এক্স্যাক্টলি তুমি কি পেতে চাও। আয়নার সামনে দাঁড়িয়ে বলো যে আমাকে এটা লাগবে, আমার এটা পেতে হবে। প্রতিদিন 2 থেকে 3 বার স্মরণ করো যে আমাকে এ প্লাস রাখতে হবে, ভালো একটা রেজাল্ট করতে হবে। এখন আমার কথা, তোমার ক্যাপাবল যতটুকু অতটুকুই তুমি চিন্তা করো। তুমি যেখানে পাস করতে কষ্ট হচ্ছে সেখানে এ প্লাস পাওয়াটা সো টাফ, তাহলে পাস করার পরে একটু চিন্তা করো যে আরেকটু রেজাল্ট। যারা 3.5 পর্যন্ত চিন্তা করি তারা যাতে চেষ্টা করি 4 পাওয়ার, যারা চিন্তা করি 4.5 পাওয়ার তারা যাতে চেষ্টা করি 5 পাওয়ার। এই যে বিষয়গুলো তোমার ক্যাপেবল দিয়ে তুমি কতটুকু অ্যাচিভ করতে পারবা সেটা ডিপেন্ড করে। অর্থাৎ মোটিভেশন যদি আমি বলি তাহলে আমি বলবো এত কষ্টের পর তোমরা এসএসসি পরীক্ষায় বসবা, ভালো একটা সুযোগ পেয়েছো, ভালো একটা সাজেশন, ভালো একটা সিলেবাস, ভালো একটা গাইডলাইন পেয়েছো, তারপরেও যদি ভালো একটা রেজাল্ট তোমাদের কাছ থেকে না আসে তাহলে ব্যাড লাক। এই সময়গুলো কাজে লাগাও। আরেকটা বিষয় হচ্ছে আমরা অতিরিক্ত টেনশন করি, মনে হচ্ছে যে পড়াশোনাগুলো মাথায় থাকে না। এটা স্বাভাবিক, এটা আমারও হয়। পরীক্ষার আগে মনে হচ্ছে আমি কিছুই পারি না, কিছুই জানি না। তবে এগুলো হিডেন করা থাকে, মাথার মধ্যে লুকায়িত থাকে। এগুলো আমরা অবশ্যই পারবো, অবশ্যই জানবো। পরীক্ষা দাও, অটোমেটিক বের হয়ে যাবে। তবে তোমাদের কষ্ট হবে বাংলা প্রথম পত্র প্রথম দিনের পরীক্ষাটা, সো ওই দিন একটু লিখতে কষ্ট হবে। ওই জিনিসটা যাতে না হয় নিজেকে আগে থেকে প্রিপেয়ার রাখবা। আমি মোটিভেশন যদি লাস্ট একটা কথাই বলি, সেটা হচ্ছে তুমি ভালো করবা নিজের জন্য, জাস্ট নিজের জন্য। তুমি ভালো করবা নিজের ফিউচারটা ব্রাইট করার জন্য। এখন ডিসিশন তোমার হাতে, তুমি ভালো করবা না খারাপ করবা, এটা তোমার হাতে। 1 মাস সময় অনেক যথেষ্ট সময়। সো আমি আবারও বলছি, ম্যাথ রেগুলার 1 ঘন্টা পড়ো, ইংরেজি 2 ঘন্টা পড়ো, গ্রুপ সাবজেক্টের মধ্যে 2টা সাবজেক্ট রেগুলার পড়ো ভাগ ভাগ করে। বাংলাটা যদি দুর্বলতা থাকে তাহলে রাখতে পারো,
দুর্বলতা না থাকলে বাংলাটা তুমি পরীক্ষার 4-5 দিন আগে পড়ো। সো আজকের এই ক্লাসটা আর বেশি বড় করব না। আগামী ক্লাসগুলোতে তোমাদের সাথে নোটিশ কিভাবে লিখতে হয়, কমপ্লেইন লেটার কিভাবে লিখতে হয়, সিবি কিভাবে লিখতে হয়, প্রতিবেদন কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে একটা সৃজনশীলে 8 থেকে 9 আসে, এই রিলেটেড ইস্যুগুলো নিয়ে আলোচনা করব। যারা চিন্তা করছো ক্লাস কেন নিচ্ছি না, ক্লাস নেওয়াটা এখন খুবই আমার জন্য সো টাফ, আর এত শর্ট টার্মে আমার হাতে সময় নেই বললেই চলে। তাই আমি চাচ্ছি তোমাদেরকে যতটুকু পারি ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করে, ইম্পর্টেন্ট টিপস নিয়ে আলোচনা করে তোমাদের একটা ভালো একটা আউটকাম যাতে আসে সেটা চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আর আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবা। আর তোমার বন্ধুদের কাছে এই সাজেশনগুলো পৌঁছে দিতে পারো। অনেকে ব্যাড কমেন্ট করে, সমালোচনা করে, আলোচনা করে, আমি এগুলো অন্তত কেয়ার করি না। আমি শুধু চিন্তা করি যে আমি যে সাজেশনটা বানিয়েছি আল্লাহ পাকের রহমতে ইনশাআল্লাহ কমন পড়বে। কমন রাখার বিশ্বাস রাখো, পড়ে যাও, একটা মনোবল পাবা, কমন পড়বে এটা আশা রাখো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।